রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর ৫০০ শয্যার নতুন সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী জুবায়দা রহমানকে সাথে নিয়ে নতুন এই ভবনের উদ্বোধন করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী। এই ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,০০০-এ। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হলো। জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এখন প্রদর্শিত হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স। কোটি টাকা, তার মতো অসংখ্য রোগীর আস্থার প্রতিদান হিসেবে এই ভবন। তবে গল্পের শুরুটা কিন্তু এখানে নয়। শুরুটা হয়েছিল এবার পরিধি আরো সম্প্রসারিত হয়েছে। একজন নিউরো রোগীর প্রয়োজনীয় সকল ধরনের প্রযুক্তি নির্ভর চিকিৎসা সক্ষমতা অর্জনের মাধ্যমে কোথায় নিয়ে গেছে। এখানে রয়েছে ১০০ শয্যার আন্তর্জাতিক। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনের পর সেখানে এই মুহূর্তে রয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মঞ্চে উপবিষ্ট আছেন এবং উদ্বোধনী আয়োজনের পরবর্তী অংশে এই মুহূর্তে রয়েছেন আমন্ত্রিত অতিথিরা। আমরা সেখানে সরাসরি যুক্ত আছি এবং দেখতে পাচ্ছি সেই আয়োজনের অংশ। প্রযুক্তির মাধ্যমে দেশের নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসায় আরো নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বর্তমান পরিচালনা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেওয়া হচ্ছে। এখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস এই আয়োজনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখলে আমরা নিশ্চয়ই তখন আবারও সরাসরি যুক্ত হব। দর্শক, ২৬-এর নির্বাচনের পর পুরনো বন্ধুকে নতুনভাবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট রাজপথে নয়, সক্রিয় হোক সংসদে। তারা জানান, বিরোধীদের মোকাবেলায় কর্মসূচি দিতে চায় না বিএনপি। একজন বিশ্লেষক বলছেন, বিরোধীদের আগে ভাগেই রাজপথে নামা ঠিক হয়নি, আর সরকারি দলেরও এ নিয়ে চুপ থাকাই মঙ্গল। মাহিলা ইসলামের প্রতিবেদন। সংস্কার ইস্যুতে নির্বাচিত এমপিদের নিয়ে সংস্কার পরিষদ গঠনের জন্য ধারাবাহিকভাবে রাজপথে সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এজন্য সেপ্টেম্বর মাসে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লং মার্চের কর্মসূচিও দিয়েছে তারা। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। নির্বাচিত সরকারের শুরুতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিছুটা অবাক বিএনপি। এ যেন জামায়াতকে নতুনভাবে দেখা দলটির। আমাদের বিরুদ্ধে খুব বড় অভিযোগ যে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিছি আমরা। এই অভিযোগ তো আছে আমাদের বিরুদ্ধে। এবং ২০১৮ সালে নির্বাচনে তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেছে। তা আমাদের সঙ্গে তো তাদের ওই ধরনের সাংগঠনিক একটা সখ্যতা তো ছিলই সবসময় আর কি। সরকারি দলের অন্যতম নীতি নির্ধারক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলছেন, জামায়াতের রাজপথে আন্দোলনের কোনো মানেই নেই। এর আগে যত সরকারের বিরোধী আন্দোলন এত দ্রুত পদযাত্রা, রেল যাত্রা এগুলো শুরু হয় নাই, কিন্তু তারা শুরু করে দিচ্ছে। মনে করতেছে যে বিএনপি সরকার খুব দুর্বল, এটা করলেই বোধহয় সরকারকে ফেলে দেওয়া যাবে আর কি। আমি সরি যে তারা বোধহয় ভুল করতেছে আর কি। সম্প্রতি সংস্কার ইস্যুর সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ সংকট নিয়েও কর্মসূচি পালন করেছে জামায়াত জোট।
আবার বেশ কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল শিবিরও মুখোমুখি অবস্থান নিয়েছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিজ্ঞান যেটা বলে, যখন একটি তারা তার মাসের চাইতে বেশি বৃদ্ধি পায় তখন ওটা একটা গ্র্যাভিটেশনাল কলাপস করে যায়। তাহলে কি বিরোধীদের মোকাবেলায় বিশেষ কৌশলে এগোতে চায় সরকারি দল? নেতারা বলছেন পাল্টা কোনো কর্মসূচি দিতে চায় না বিএনপি। তারা যদি কোনো ধরনের পরিবেশ বিনষ্ট করা, এমন একটা পরিবেশ তৈরি করতে চান, দেশের মধ্যে অরাজকতা তৈরি করা, ওটা তো বিএনপির ক্ষতি হবে না, ওটা সামগ্রিকভাবে যে গণতন্ত্রের অর্জন, জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষতি হবে। কারণ এরই ফাঁক দিয়ে ঢুকতে চেষ্টা করবে পরাজিত শক্তি। অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের শুরুর দিকেই বিরোধীদের রাজপথে নামাকে ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। তার মতে অতীতের মতো বিরোধীদের মোকাবেলা ঠিক হবে না। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্র শক্তির মধ্যে যেই ধরনের সংঘাত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এগুলোর মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু রাজনীতি, ইভেন যারা দলের প্রধান, তাদের নিয়ন্ত্রণেও থাকবে না। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের ঝটিকা মিছিল, অন্যদিকে বিরোধী জোটেরও রাজপথে অবস্থান। সামনের দিনে সহিংসতার আশঙ্কাও দেখছেন কেউ কেউ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসই গড়েননি, আন্দোলন, সংগ্রাম, কারাবাস ও বহু প্রতিকূলতা পেরিয়ে হয়ে উঠেছিলেন গণতন্ত্রের অন্যতম কণ্ঠস্বর। আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ৮২তম জন্মবার্ষিকী। ৪ দশকের রাজনৈতিক জীবনে তিনি ছিলেন কোটি মানুষের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। শফিকুল হকের প্রতিবেদন। ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশ, দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। বরাবরই তিনি বলে গেছেন বাংলাদেশই তার আসল ঠিকানা। সাধারণ পরিবারের মেয়ে, পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী। আততায়ীর গুলিতে জিয়াউর রহমানের মৃত্যুর পর সাদা শাড়িতে রাজনীতির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এরপর থেকে লড়াই করেছেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। কখনো আপোষ করেননি বলেই জনতার হৃদয়ে স্থান পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে। স্বৈরাচার এরশাদকে হটিয়ে ৯১ নির্বাচনে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও ২বার রাষ্ট্র ক্ষমতায় আসেন, যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করে। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পুরো পথটাই ছিল অমসৃণ। ১/১১ প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন খালেদা জিয়া, হারান স্বামীর রেখে যাওয়া আশ্রয়স্থল ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। অকালে হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। তার স্নেহবঞ্চিত হন বড় ছেলে তারেক রহমান ছাড়াও পুত্রবধূ আর নাতি নাতনিরা। তারপরও কখনো পিছু হটেননি গণতন্ত্র রক্ষার আন্দোলনে। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। আওয়ামী সরকার বরাবরই আতঙ্কে ছিল বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার, যে কারণে কখনো বালুর ট্রাক, আবার কখনো হামলা মামলা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু থামেননি বেগম জিয়া, যে কারণে তাকে বরণ করতে হয় মিথ্যে মামলায় কারাবন্দী জীবন। এই কারাবন্দী জীবনেই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানবসৃষ্ট মৃত্যুফাঁদ। অসুস্থতায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন, সরকারের অবহেলায় তার শরীরে বাসা বাঁধে জটিল রোগ। তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে যায় সেই বাঁচার লড়াই, থেমে যায় এক নারীর ৪ দশকের নেতৃত্বের যাত্রা।
এখানেই থাকি, যত বেঁচে থাকি। 2025 সালের 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। দেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সবচেয়ে বড় নামাজে জানা যায় দলমত নির্বিশেষে এক মোহনায় এসে মিশেছিল জনতার স্রোত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়া, আপনাকে মনে রাখবে বাংলাদেশ। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সেখানে এই মুহূর্তে কথা বলছেন দলের নেতাকর্মীরা। আমরা সরাসরি চলে যাব, বক্তব্য রাখছেন বিএনপি নেতা এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই স্বীকৃতির মাধ্যমে উনি বিদায় দিয়েছেন আমাদের কাছে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। আমরা যারা ওনার পিছনে থেকে আন্দোলন করেছি, ওনার সেই স্বীকৃতি বাংলাদেশ জাতীয়তাবাদের জন্য স্বীকৃতি। যারা সেই আন্দোলনে আত্মত্যাগ করেছেন তাদের স্বীকৃতি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে দেশের মধ্যে স্থিতিশীলতা এনে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে, ওনার আত্মত্যাগ সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, এখন আলোচনা করার জন্য এই দোয়া এবং মিলাদ মাহফিলের আলোচনা করার জন্য অনুরোধ করছি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এমপি বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এককালীন চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের দোয়া মাহফিলে উপস্থিত আমাদের এখনো বলতে হবে আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং কয়েকদিন পরে আমরা হয়তো অন্যভাবে ওনাকে সম্বোধন করব। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আজকের দিনটি শুরু হোক। আজকে আমরা শুভ দিনটা বলতে পারতেছি না নিরানন্দের কারণে, কারণ তাকে আমরা হারিয়ে ফেলেছি। তার নাম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, আপুর সন্তান, যার নেতৃত্বের জন্য আমরা গর্ব করি, যার নেতৃত্বে যা কিছু অর্জন হয়েছে, সেই অর্জিত সম্পদের ভাগ বাটোয়ারা আমরা অনেক পেল। তিনি যখন লড়াই করেছেন, লড়াই মাঠে তিনি কিন্তু সবাইকে ভাগ নেয়, তারপর তিনি মনক্ষুণ্ণ হন নাই। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। এবারে চলে যেতে চাই নিউরো সায়েন্স হাসপাতালে। সেখানে 15 তলা নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী। অত্যন্ত জরুরি। এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন, কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই কেবল মৌলিক অধিকারই নয়, এটি একটি জাতির অর্থনৈতিক রোগী এবং রোগীর স্বজনরা যদি সরকার স্বাস্থ্যের
অধিকার কেবল মৌলিক অধিকারই নয়, এটি একটি জাতির অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির চাবিকাঠি বলে মনে করে। আমি মনে করি স্বাস্থ্যসেবা যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এই জন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অপরদিকে বর্তমান সরকারের মেয়াদকালে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। উপস্থিত সুধীবৃন্দ, আজকে শিশুদের আগামীর ভবিষ্যৎ 151 উন্নীত করা হবে। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি উপস্থিত সুধীবৃন্দ, আজকে শিশুরা আগামীর ভবিষ্যৎ, সুস্থ আগামী বিনির্মাণের লক্ষ্যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার শিশুদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাআল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালে সর্বোচ্চ বেশি বরাদ্দ দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়। এটি স্রেফ একটি স্লোগান নয়, বরং সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। তবে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। উপস্থিত সুধীবৃন্দ, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাআল্লাহ বঞ্চিত হবে না। আপনাদের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব এই বিষয়গুলো। এই প্রত্যাশা এবং বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিউরোসায়েন্স হাসপাতালের 15 তলা নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলাদেশের জনগণের সাথে সম অধিকারের সম্পর্ক চায় ভারত, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সকালে ঢাকায় দেশটির হাই কমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির ওপর ঢাকা দিল্লির সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। দুদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করতে চায় ভারত। বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশটির কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলেও মনে করেন হাই কমিশনার। এ সময় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পড়ে শোনানো হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে যে অনুষ্ঠান চলছে সেখানে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিটি মানুষের আশা, এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছিল 31 দফার, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। এই কথা বলে তার আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দোয়া করি যে তিনি যেন বেহেশতে জীবন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে স্থান দেন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ নয়াপল্টনে এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম।
দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বিগত সরকারগুলোর দীর্ঘদিনের ভুল জ্বালানি নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে দলটি। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এই সাময়িক পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ও সহযোগিতার আহ্বানও জানানো হয়। এতে আরও বলা হয়, 2026 সালের মধ্যে আরও দুটি FSRU টার্মিনাল স্থাপনের পরিকল্পনা থাকলেও সময়মতো অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় চুক্তি না করায় তা বাস্তবায়িত হয়নি। দায়িত্ব নেয়ার মাত্র 5 মাসের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার নতুন একটি FSRU টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করে ডিপ ড্রিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে বলে উল্লেখ করা হয়। দেশের প্রয়োজনীয় মোট গ্যাসের প্রায় 1/3 বিদেশ থেকে আমদানি করতে হয়, যা দুটি ভাসমান LNG টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে জুলাইয়ে শেষ সপ্তাহে মহেশখালীর একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকট ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে। টানা গ্যাসের সংকটের বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, আপনার এলাকায় সিএনজি চালিত যানবাহনগুলোতে গ্যাসের সংকট কি পরিস্থিতিতে রয়েছে, কিভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আর এই সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? অদিতি, আসলে যোগাযোগের ক্ষেত্রে একবার নেতিবাচক প্রভাব পড়েছে। সিএনজি চালিত যে হাজার হাজার যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে সিএনজি যেটাকে বলা হয়, পাশাপাশি যে রেন্টে কার, এগুলো কিন্তু আসলে একমাত্র এই গ্যাসের উপরে নির্ভরশীল। কারণ সিএনজি চালিত গ্যাস গাড়িগুলো আসলে চলে। সেক্ষেত্রে এই যে গ্যাস না থাকার ফলে এখন যে তারা তেল দিয়ে গাড়িগুলো চলছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ভাড়া তাদের বেড়ে গেছে। এই ভাড়া বাড়ার প্রভাবটা আসলে যাত্রীদের উপর পড়ে। এই ক্ষেত্রে যাত্রী এবং চালকদের মধ্যে একটা আসলে একটা মাঝে মাঝে সংঘাতের সৃষ্টি হয়। পাশাপাশি যারা সিএনজি চালিত চালকগুলো, তাদের সাথে কথা বলে, যেমনটি আমরা এই যে দীর্ঘক্ষণ লাইভে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যে 5-7 দিন কেউ 10-12 দিন ধরে কিন্তু গাড়ি নিয়ে নামে নেয়। তারপর তাদের অর্থনৈতিক পারিবারিক অর্থনৈতিক দৈন্যদশার ফলে তারা এখন নেমেছে। সেটা আসলে সিএনজি অর্থাৎ গ্যাস না পাওয়ার ফলে তারা বিকল্প হিসাবে এই যে তারা সিলিন্ডারের যে গ্যাস এলপিজি, সেই গ্যাসের উপরে আসলে তারা নির্ভরশীল। সেই গ্যাসের দাম তো অনেক বেশি, আপনারা জানেন। একটু বলছি আমরা আসলে যে পারিবারিক ভাবে যে বিষয়গুলো, অর্থাৎ যে আবাসিক গ্যাস গ্রহীতা যারা আছে, তাদের কি সমস্যা একটু জানার চেষ্টা করবো। কি বলবেন? সমস্যা, বাসায় তো গ্যাস নাই। এই 5-7 মিনিট আগে ওরা রাস্তা করে এলাম, সকালের রাস্তা, চুলা জ্বলে না, খাবার রান্না হয় না, অধিকাংশ সময় বাইরে থেকে খাবার খেতে হয়। কি অবস্থা! গ্যাসের তো বিলটা তো আর বাদ রাখতেছে না, বরঞ্চ আরো বিল 80 টাকা বাড়াইছে। এই বিল দিতে শুরু হয় এবং আসলে নানান ধরনের সমস্যার কথা অতীতে আসলে এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যে মুন্সিগঞ্জ জেলার মোটামুটি পুরো চিত্রটা আসলে উঠে ওঠে। জসিম, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মুন্সিগঞ্জে গ্যাসের সংকটের সবশেষ খবর নিয়ে সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান যুক্ত ছিলেন এতক্ষণ। রবিবার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে চলছে প্রস্তুতি। এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জনসভায় ভাষণ দেবেন। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। শহরের নতুন স্টেডিয়াম, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতি। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকেল 4টায় পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির।
তারেক রহমান সাহেব কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। তারেক জি আসতেছে, এটা তো আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই আমরা এই যে নদীর জলাবদ্ধতাটা বন্ধ করে দেব, রাস্তাঘাট ঠিক করুক। সারা শহরে গতকাল থেকে মিছিলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, পুরো বিএনপি সহ মিছিলে কিশোর শহর মুখরিত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমরা আশা করি উনি আসার ফলে কিশোরগঞ্জের উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। পরে প্রধানমন্ত্রী যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন জনসভায়। শান্তা ইসলাম, ৭১। আগামীকাল প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, কিশোরগঞ্জে প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা কি বলছেন? অদিতি, আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন এই কিশোরগঞ্জের মাটিতে। এখানে যেসব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে তারই কিন্তু উদ্বোধন করবে। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে, যেখানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের যে সম্মানী ভাতা দেওয়ার কথা, সেটা কিন্তু এই মাঠ থেকে উদ্বোধন হবে। ইতিমধ্যেই কিশোরগঞ্জের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাদের কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন এবং সেই সাথে আমাদের নেতাকর্মীরা যে একটা উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং ইতিমধ্যেই সমস্ত কার্যক্রম কিন্তু শেষ পথে। তিনি পাকুন্দিয়া আসবেন প্রথম, সেখানে পুনরাবৃত্ত করবেন এবং জাতীয় প্রোগ্রাম হিসেবে কিশোরগঞ্জে কিন্তু জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ 14 জন উদ্যোক্তাদের মাঝে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে। এটি কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক সফর হবে, কারণ এখানে জাতীয় প্রোগ্রাম করা হচ্ছে, মৎস্য সপ্তাহ, এবং তারপরেই বৃক্ষরোপণ করবেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবং বিকেলে এই স্টেডিয়ামে ফ্যামিলি ভাতা এবং ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের কিন্তু এখানকার ভাতা দেওয়ার যে কার্যক্রম, সেটার উদ্বোধন কিন্তু বিকেলে এখানে হবে। এই আয়োজনকে ঘিরে কিশোরগঞ্জবাসী অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত এবং একটি গর্বের কারণ যে এখান থেকে একটি ঐতিহাসিক প্রোগ্রাম উদ্বোধন হবে এবং সেই সাথে কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি আদায় হবে এবং সেখানে একটি সুখের সংবাদ আমরা শুনতে পারবো যে কিশোরগঞ্জের জন্য সুখবার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। এই যে একটি প্রাণের দাবি কিশোরগঞ্জের মানুষের, প্রধানমন্ত্রী আসবেন, কিছু কিশোরবাসীকে উপহার দিবেন ভালো কিছু, সেই অপেক্ষায় কিন্তু কিশোরগঞ্জের মানুষ অধীর আগ্রহে। অদিতি, রনি, আপনি প্রস্তুতির খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি। ৩৫ দিন পর আজ আবারও খোলা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেক। যথারীতি এই গণনায় অংশ নেবে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা মাদ্রাসার শিক্ষার্থীরা। এর আগে গত 11 জুলাই মাজারের দানবাক্স খোলা হয়েছিল। টাকা গণনার আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, মাজারের টাকা গণনার পদ্ধতিতে যে নতুনত্ব আনা হয়েছে, এতে ইতিবাচক কি পরিবর্তন হয়েছে এবং মাজার কর্তৃপক্ষের বক্তব্য কি এ বিষয়ে? দেখুন অদিতি, টাকা গণনার যে পদ্ধতিটা আনা হয়েছে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দরগার দানের টাকার, সেটা আসলে প্রশংসনীয় এবং এই মুহূর্তে এখানে যারা এটা দেখতে এসেছেন তারাও বলছেন যে দরগার 700 বছরের ইতিহাসে অর্থাৎ আজকে তৃতীয়বারের মতো কিন্তু এই মাজারের টাকা গণনা করা হচ্ছে এবং সেখানে আসলে বলা যায় যে তারা এই মুহূর্তে গুছাচ্ছেন। আপনাকে যদি আমি একটু চিত্রটা দেখাই, যে ইতোমধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে
যে মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু কিছুক্ষণ আগে যে সকল দান বাক্স এবং ডেক ছিল সেই ডেক থেকে টাকাগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেখানে যে সকল মুদ্রা রয়েছে সেই মুদ্রাগুলি কিন্তু একত্রিত করা হচ্ছে, অর্থাৎ বান্ডিল করা হচ্ছে। আমরা যে জিনিসগুলো এখানে দেখেছি যে 1 টাকা থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ মুদ্রা যেটি 1000 টাকা সেই নোট রয়েছে, পাশাপাশি অনেকে স্বর্ণ দিয়েছেন, পাউন্ডও রয়েছে, ডলারও রয়েছে, রিয়ালও রয়েছে এবং সবচেয়ে যে অন্য যে জিনিসটা দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু অনেক চিঠিও দিয়েছেন, আমরা সেখানে সেটা দেখতে পাচ্ছি, সবগুলো একত্রিত করা হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, সিলেটের যিনি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, তিনি জানিয়েছেন যে স্বচ্ছতার ভিত্তিতে টাকাগুলো গণনা করা হচ্ছে এবং গণনা শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হবে কত টাকা উঠেছে। এবং আজকে 1 মাস 4 দিন পর, প্রায় 35 দিন পর কিন্তু আজকে গণনা করা হচ্ছে। এর আগে 2 বার গণনা করা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম এখানকার যারা এই টাকা গণনা দেখতে আসছেন তাদের সাথে, তারা প্রশাসনের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন যে এই টাকাগুলো যাতে মানুষের কল্যাণে ব্যয় করা হয় সেটা তারা বলছেন। এবং আমরা মাজার কর্তৃপক্ষকে এখনও পাইনি, মাজারের কোনো মতোল্লি বা মতোল্লি পরিবারের কাউকে দেখিনি, তো টাকা গণনা করা হচ্ছে। এছাড়া আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে টাকা গণনা হওয়ার সাথে সাথে কত টাকা পেয়েছেন সেটা জানিয়ে দেওয়া হবে। এবং আজকে কিন্তু তৃতীয়বারের মতো এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের টাকা কিন্তু জনসম্মুখে প্রশাসনের সহযোগিতায় গণনা করা হচ্ছে এবং এই গণনা হওয়া টাকাগুলো কিন্তু সোনালী ব্যাংকের সিলেট জেলা প্রশাসন থেকে খোলা হয়েছে, অর্থাৎ একটি বিশেষায়িত অ্যাকাউন্টে রাখা হবে। অদিতি, ধন্যবাদ সুজাদ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আবারও জানবো। দর্শক, সিলেট থেকে সহকর্মী হোসাইন আহমদ সুজাদ যুক্ত ছিলেন এতক্ষণ মাজারের টাকা গণনার খবর নিয়ে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।